হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানালো গুম খুনের শিকার স্বজনরা। ভারতের কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়া ৭৯ জেলে ও নাবিককে উদ্ধারে চলছে তৎপরতা। সহজে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না ভারত, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপে গুরুত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাক এর সমাবেশে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত মাহতাব মিনহাজের রিপোর্টে। এই কান্না হাসিনার শাসনামলে স্বজন হারানোদের। গেল ১৫ বছরে গুম খুনের শিকার হওয়া ভুক্তভোগী পরিবারদের নিয়ে এই গণজামায়াতের আয়োজন করে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক। সবার কণ্ঠে এক সুর, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। দাউদকান্দি ব্রিজের তাই ওই র্যাব বাহিনী গুম করে ফেলাইছে আজকে ১০ বছর। আমার বাবার দোষটা কি ছিল যে আমার বাবাকে এভাবে গুম করা হয়েছে? বছরের পর বছর নিজের পরিবার থেকে দূরে রাখা হয়েছে। আমি আমার বাবা কেন গুম করা হয়েছে এটার বিচার চাই সবার থেকে। খেলা খুকুকে আমার একে কাজ নয়, আমার একে খাবে এক ঘরে এদিক দিয়ে ঘুরে লেগে এদিক দিয়ে হয়ে যায়। কোকে আমরা সবাই এক থাকি খুঁড়ি হাঁকি, আমাকে কিছুই করতে পারবে না। অনেকে আসেন ফ্যাসিবাদের আমলে নিজের উপর হওয়া নির্মম অত্যাচারের বিচার চাইতে। আমার উপর আমলেকে যেভাবে নির্যাতন করছে, সেই নির্যাতনের প্রতিকারের সুষ্ঠু বিচার পাওয়ার জন্য মায়ের ডাকে সারা পাই আমি এখানে আছি। এই যে আমার জীবন একটা অঙ্গ আওয়ামী লীগ দূষরা কেড়ে নিয়ে গেছে পুলিশ বাহিনী লেলি দিয়ে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত ১৬ বছরে রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুমের প্রসঙ্গ উঠে আসে অনুষ্ঠানের আলোচনাতেও। আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। শত মাকে সন্তান হারা করেছে। এই ৭১কে পুঁজি করে যারা এই ৭১কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই যে হত্যাগুলো হয়েছে, এই যে জুলুমগুলো হয়েছে, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে, সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। গণজামায়াতে অংশ নেয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি দূতাবাস ও সরকারের প্রতিনিধিরা। ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই ২৪-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। জাতিসংঘের সর্বজনীন ঘোষণায় বলা হয়েছে, সব জাতির সকল মানুষের মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে। মায়ের ডাকে সাড়া দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। বলেন, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, এখন যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের চিহ্নিত করতে হবে।
এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল। এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল। খুব কম সময়ের মধ্যে হাসিনার বিচারের দাবি ছিল সবার কণ্ঠে। বিচার করে দেন আমাদের। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের ধরে নেওয়া নাবিকসহ জেলেদের ফেরত চায় স্বজনরা। বোট মালিকরা জানিয়েছেন আটক জেলেরা নিরাপদে আছেন। আর সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে ভারতীয়দের হাতে আটক জেলেদের ছাড়িয়ে আনতেই কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় বিপ্লব মজুমদার। বাংলাদেশের জলসীমা থেকে ফিশিং ভেসেল মেঘনা 5 ও লায়লা 2 নামের দুটি জাহাজকে 79 জন ক্রুসহ ধরে নিয়ে যাওয়ার পর তাদের ছাড়িয়ে নিতে উড়িষ্যার কাছাকাছি প্যারাদ্বীপ উপকূলীয় ক্যাম্পে রেখেছে বলে জানিয়েছে বোট মালিকরা। রোববার মধ্যরাতে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের জলসীমানায় হানা দিয়ে দুটি বোট সহ ক্রুদের ধরিয়ে নিয়ে যায়। লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা 9-10 নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে। এদিকে আটককৃতদের দ্রুত ছাড়িয়ে আনার দাবি স্বজনদের। অফিসে আসার পরে এখন আমাদের বলছে যে দেখেন আমাদের এদিকে একটা মিটিং চলতেছে, সব মা বোনদেররা তো কান্নাকারি করে ওদের জন্য। কারণ আমরা চাইতে নিঃস্বার্থভাবে আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনা হোক। বোট মালিকরা জানিয়েছেন বাংলাদেশের জলসীমানা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি আবেদন দিয়েছি কিভাবে ঘটনাটা ঘটেছে। সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে আটক জেলেদের ছাড়িয়ে নিতে নৌবাহিনী ও কোস্টগার্ড তৎপরতা শুরু করেছে। কি করণীয় বা কি হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি। আর এমনি কোস্টগার্ড, নৌবাহিনী তারা জোর তৎপরতা চালাচ্ছে। এফবি মেঘনা 5-এ নাবিক 37 এবং এফবি লায়লা 2-তে 42 জন ক্রু ছিল। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ভারত বাংলাদেশের টানটান উত্তেজনার মধ্যেও দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বরফ গলানোর চেষ্টা করা হলেও থাকবে রাজনৈতিক চাপ, এমনটাই মনে করছেন কূটনীতিকরা। তবে দিল্লির পররাষ্ট্র সচিবের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় বিএনপি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 5 আগস্ট পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটি ছিল দুই রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠিত বৈঠকগুলোতে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু, অপতথ্য প্রচার, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, সীমান্ত হত্যা এবং আঞ্চলিক বাণিজ্যের মতো জটিল অনেক বিষয়। দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, ভারতের পররাষ্ট্র সচিবের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব সহজে আসবে না বলে মনে করছেন রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিকরা। তারা এই পরিবর্তনকে সহজভাবে নিতে পারেনি বলেই এই খুনিকে আশ্রয় দিয়েছে। তো গণতন্ত্র যদি মানে, স্বাধীনতার প্রতি যদি শ্রদ্ধা থাকে আর মানুষের অধিকারের প্রতি যদি মমতাবোধ থাকে, তাহলে সেই দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব না হওয়ার কোনো কারণ নাই। আর এটার বিপক্ষে যদি অবস্থান নেয় তাহলে বন্ধুত্ব হবে ভাষা, বন্ধুত্ব হবে লুকানো চুকানো। তারা আমাদেরকে একেবারে চাপ সরিয়ে ফেলবে আমি কিন্তু এখনো সে চিন্তা করি না। কারণ বাংলাদেশের অভ্যন্তরে তাদের অনেক স্বার্থ আছে বলে তারা মনে করে। সুতরাং চাপ হয়তো কিছুটা কমতে পারে, তবে তারপরে আমি মনে করি যে তারা এক ধরনের রাজনৈতিক চাপ এই সরকারের উপরে রাখবে। বরফ গলছে বলতে পারেন, তবে এটা স্বাভাবিকীকরণ হবে না। তবে বিক্রম মিশ্রির এই সফরকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের প্রথম অধ্যায় বলে মনে করছেন তারা। 5 আগস্টের পরে আমি বলবো এই পররাষ্ট্র সচিবের সফর ভারত সরকারের থেকে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ, যার মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক একটা বক্তব্য রেখেছে। ভারত বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে এই যে আশাটা, এটি যদি তারা পজিটিভলি নেয় তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা ভাগ্য উন্নয়নে একটি পদক্ষেপ হিসাবেই দেখা যেতে পারে। তারা বলছেন ভারতের পরবর্তী ইতিবাচক পদক্ষেপের উপরেই নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক। হয়তো বাড়ি যেতে যেতে আবার এটা তিনি মেনেও নিতে পারেন।
আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ফার্স্ট সিকিউরিটি থেকে ৪৫,০০০ কোটি টাকা লুট, এস আলমের বাড়ির সামনে ব্যাংকারদের বিক্ষোভ। আবার আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায়। কুমিল্লায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির উপর এদেশের মানুষের আস্থা রয়েছে। নেতাকর্মীদের এই বিশ্বাস ধরে রাখার আহ্বান জানান তিনি। হুমায়ুন কবির রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকালে কুমিল্লা নগরীর ফান টাউন পার্কের অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হন বিএনপির নেতারা। সেখানে স্বাগত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করা, তার জন্য একটি লক্ষ্য ঠিক করা, পরিকল্পনা ঠিক করা, এবং সেটি হচ্ছে ৩১ দফা। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। বিএনপি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় বলেও জানান তারেক রহমান। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। এর আগে সকালে কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়তে হবে, তার জন্য প্রয়োজন একটি নির্বাচন। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা বলতে চাই, এই সংস্কারের কথা আমরা চিন্তা করে রেখেছি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই দুজনের ব্যক্তিগত হিসাব ছাড়াও শেখ পরিবারের চাঁদাবাজির অন্যতম মাধ্যম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবও চেয়েছে সংস্থাটি। এর আগে জয়, পুতুল, ববিসহ বৃহত্তর শেখ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। হিরো জুমানের রিপোর্ট। এবার দুর্নীতির গোড়ায় হাত দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়া শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে, সে অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব তথ্য ব্যাংকগুলোর কাছে জানতে চেয়েছে সংস্থাটি। এই ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, রেহানা অন্যতম ট্রাস্টি। প্রতি বছর আমাদের দেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়ে যায়। এটা কিন্তু একটা অ্যালার্মিং পিকচার। আনডাউটেডলি পাচার হয়ে যাওয়া মানে কি, দেশের মেইন স্ট্রিম ইকোনমিতে এটা কোনো কন্ট্রিবিউশন থাকে না, প্রভাবও থাকে না। দেশের প্রতি যদি দেশপ্রেম থাকে তাহলে কিন্তু এই কাজগুলো হয় না। পট পরিবর্তনের পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির অ্যাকাউন্ট ফ্রিজ করেছে BFIU। এবার শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হলো। অর্থ পাচারের পরিবর্তনের চেয়ে পরিপালনটাই এখন যথাযথ গুরুত্ব পাওয়া দরকার। পরিপালিতই হচ্ছে না। যে আইন আছে এটি কিন্তু যথেষ্ট মনে হয় আমার কাছে, কিন্তু এটা পরিপালন নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য যেটা হলো যে ইনস্টিটিউশনাল, সবচেয়ে বড় কথা হলো গভর্নেন্স সাইডটাকে রিইনফোর্স করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্পেসিফিক প্রমাণ সাক্ষ্য এগুলা তৈরি করা, এমন প্রমাণ সাক্ষ্য তৈরি করতে হবে যেগুলা বাইরের যদি কোনো আদালত বা কোনো যদি এজেন্সি থাকে তাদের কাছে যেন সেগুলো গ্রহণযোগ্য হয়। হাসিনার পতনের পর প্রায় 550 ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে BFIU। এর মধ্যে বৃহত্তর শেখ পরিবারের সদস্যরাও রয়েছেন। এসব হিসাবে জমা অন্তত 14,500 কোটি টাকা। হিরোজুম্মান, একুশে টেলিভিশন, ঢাকা। বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের বাড়ির সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের 11টি শাখার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শুনশান নীরবতা নগরীর সুগন্ধা আবাসিক এলাকার 1 নম্বর সড়কের 57 নম্বর বাড়ি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের আগে এই বাড়ি ঘিরেই পরিচালিত হতো বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের কার্যক্রম। হঠাৎ বিপুল সংখ্যক ব্যাংকারের উপস্থিতি আশপাশের এলাকায় কৌতূহলের সৃষ্টি করে। পাওনা টাকা আদায়ে এবার এস আলমের বাড়ির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 11টি শাখার শতাধিক কর্মকর্তা কর্মচারী। এস আলম প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয় ব্যাংকটি চরম সংকটে পড়ে। এতে যথাসময়ে গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের নানা সমস্যায় পড়তে হয়েছে। গভর্নর স্যারও বলেছেন যে একসাথে যখন সবাই আসবে কোনো ব্যাংকের বিশ্বের কোনো ব্যাংকের পক্ষেই সম্ভব না টাকা ফেরত দেওয়া। আমরাও সেম প্রবলেমে পড়েছিলাম। ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হবে। কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি অবস্থান কর্মসূচি হিসাবে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে। সরকারি পৃষ্ঠপোষকতায় এস আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। এই বিনিয়োগগুলো যদি আমরা টাইমলি ফিরে না আসে তখন ব্যাংক তার গ্রাহকদেরকে ডিপোজিটারদেরকে টাকা ফেরত দিতে পারে না। ব্যাংক কর্মকর্তারা বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সারা দেশে বিনিয়োগের পরিমাণ প্রায় 65,000 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র এস আলম গ্রুপের কাছে বিনিয়োগ রয়েছে 45,000 কোটি টাকা। এই টাকার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে আছে 35,000 কোটি টাকা। বিদেশে পাচার হয়েছে কিনা না হয়েছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইয়ে করতে পারবে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি আমরা। এস আলমের কাছ থেকে ব্যাংকের পাওনা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কর্মকর্তারা। সম্প্রতি জনতা ব্যাংক কর্তৃপক্ষ এস আলম গ্রুপের কাছে পাওনা 2,000 কোটি টাকা আদায়ে আদালতে মামলা করেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানালো গুম খুনের শিকার স্বজনরা। ভারতের কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়া ৭৯ জেলে ও নাবিককে উদ্ধারে চলছে তৎপরতা। সহজে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না ভারত, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপে গুরুত্ব। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।